নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, আজকের গল্পটি মনোজ নামের একটি ছেলের সম্পর্কে, যে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে বাস করে। তাহলে আসুন মনোজের দৃষ্টিকোণ থেকে এটি শুনি। কিন্তু গল্প শুরু করার আগে, যেমন আমি তোমাদের সব সময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে। আমি তোমাদের শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণরূপে শোনো তাহলে তোমরা সত্যিই অনেক মজা পাবে। এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এতে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম মনোজ এবং আমি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট গ্রামের বাসিন্দা। আমি তোমাদের সাথে যে ভৌতিক গল্পটি শেয়ার করতে যাচ্ছি তা আমার জীবনে ঘটে যাওয়া একটি খুব ভয়ঙ্কর ঘটনা। এটি একটি ভয়াবহ ঘটনার কথা। আসলে এই ঘটনাটি সেই সময়ের যখন আমি স্কুলে পড়াশোনা করতাম। স্কুলে পড়ার সময় আমি প্রায়ই আমার বন্ধুর সাথে আমাদের গ্রামের পাশ দিয়ে যাওয়া রেল লাইনের ধারে খেলতে যেতাম, কারণ শুরু থেকেই গ্রামের ছেলেরা সেখানে খেলতো। এই কারণে আমি যখন বড় হয়ে উঠি তখনও আমিও গ্রামের ছেলেদের সাথে সেখানে খেলতে যেতাম। আসলে আমাদের গ্রামের পাশ দিয়ে একটি রেল লাইন যেত, যার কারণে রাতে যখন আমরা ঘুমোতাম এবং ট্রেনটি পাশ দিয়ে যেত তখন আমরা তার শব্দ খুব স্পষ্ট শুনতে পেতাম। গ্রামের ছেলেরা প্রায়শই ট্রেনের লাইনের উপর বসে থাকত, কারণ সেই জায়গা ছাড়া গ্রামে আর কোনো জায়গা ছিল না যেখানে সকলে এক জায়গায় জড়ো হতে পারত, কারণ গ্রামের বড়রা অন্য জায়গা দিয়ে যাতায়াত করত। কিন্তু সেটা এমন জায়গা ছিল যেখানে কেউ কাছে আসতো না। এখন যদি তোমাদের কেউ গ্রামের ছেলে বা মেয়ে এই গল্প শুনছো তাহলে তোমরা অবশ্যই দেখেছ যে তোমাদের গ্রামের কিছু লোক আছে, এমন জায়গাও আছে যেখানে গ্রামের ছেলেরা প্রতি সন্ধ্যায় জড়ো হয় এবং কিছু না কিছু নিয়ে কথা বলতে থাকে। তারা হয় আগুন জ্বালায় নয়তো খেলা খেলে। এইভাবে আমাদের গ্রামেও সেই রেল লাইন ছিল গ্রামের বাচ্চাদের খেলার একমাত্র জায়গা। এখন যখন আমি গ্রামের ছোট বাচ্চাদের সাথে খেলতে সেই রেল লাইনে যেতাম তখন আমার ধারণা ছিল না যে একদিন সেই রেল লাইনে আমার সাথে এমন ভয়াবহ ঘটনা ঘটবে যে সেই ভয়ঙ্কর ঘটনার পর সেখানে আর কেউ যায়নি। ঘটনাটি এত ভয়ঙ্কর ছিল যে সেই ঘটনার পর আমি প্রায় 1 মাস অসুস্থ ছিলাম এবং গ্রামের প্রায় সকলেই সেই ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছিল, যার কারণে গ্রামের লোকেরা তাদের সন্তানদের সেখানে যেতে নিষেধ করেছিল। এছাড়াও আমার সাথে ভয়াবহ ঘটনার আগে সেই জায়গায় কিছু শিশু রহস্যজনকভাবে মারা গিয়েছিল, যার কথা গ্রামের লোকেরা কখনো জানতে পারেনি। কিন্তু যখন আমার সাথে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে তখন রহস্য উন্মোচিত হয় যে হয়তো সেই শিশুরাও এই কারণে মারা গেছে। আমি জানি যে এই সব কথা শোনার পর তোমাদের মধ্যে সেই ভয়ানক ঘটনাটি সম্পর্কে জানার এবং এর পেছনে কি ঘটেছিল তা জানার কৌতূহল অনেক বেড়ে গেছে। এই কারণে তোমাদের অনেকেই নিশ্চয়ই ভাবছো যে এই গল্পটি কতক্ষণ এভাবে ঘুরপাক খাবে এবং কখন সে আপনাদের গল্পটি বলবে। তাই একটু ধৈর্য ধরো। আজ আমি তোমাদের জন্য এই গল্পটি নিয়ে এসেছি। আসলে ঘটনাটি সেই সময়ের যখন আমি দ্বাদশ শ্রেণীতে পড়তাম। এখন যেহেতু দ্বাদশ শ্রেণী হলো বোর্ডের পরীক্ষার
এই কারণে বোর্ড পরীক্ষা যতই ঘনিয়ে আসছিল, গ্রামের অন্য অন্য ছেলে মেয়েদের যারা আমার মতো দ্বাদশ শ্রেণীতে পড়তো তাদের উত্তেজনাও ততই বাড়তে থাকে। এই কারণে প্রতি সন্ধ্যায় আমরা প্রায় আধ ঘন্টা ধরে সেই রেল লাইনের ধারে বসে আমাদের পড়াশোনা নিয়ে কথা বলতাম এবং একে অপরকে পরামর্শ দিতাম যে আসন্ন প্রশ্নপত্রে আমাদের এইভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। এরই মধ্যে একদিন যখন আমরা সেই রেল লাইনের ধারে বসে এইসব নিয়ে কথা বলছিলাম, তখন আমাদের এক বন্ধু সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের গ্রামে ফিরে যাওয়ার সময়ও হয়ে গেছে, কিন্তু তার কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। তার নাম ছিল শঙ্কর। এই কারণে আমরা তাকে জোরে জোরে ডাকছিলাম তার নাম ধরে, কিন্তু শঙ্করের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। যখন কোথাও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন সকলের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল এবং সবাই বলতে শুরু করেছিল যে শঙ্কর কি ওভাবে চলে গেল। সেই জায়গার কথা মনে পড়তেই সবার আত্মা কেঁপে ওঠে এবং সবাই ভাবে যে শঙ্কর যদি ওই পথে চলে যায় তাহলে হয়তো আজ জীবিত ফিরে আসবে না। কারণ কয়েক মাস আগে গ্রামের কিছু বাচ্চা রেল লাইন ধরে হেঁটে যেতে যেতে অজান্তেই ওই পথে চলে গিয়েছিল এবং তারপর আর তাদের বাড়িতে ফিরে আসেনি। যদি কিছু ফিরে আসে তাহলে তা ছিল তাদের মৃতদেহ। এখন সেই পাশটির কথা শুনে তোমাদের অনেকেই ভাবছো যে এই নতুন ধাঁধাতে কি যা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তাই আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি যে বহু বছর আগে আমাদের গ্রামের পাশ দিয়ে যে রেল লাইনটি যেত, সেখানে গ্রামের একটু সামনে যাওয়ার পর একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ট্রেনের সব বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়, যার ফলে অনেক মানুষ জীবন্ত পুড়ে মারা যায়। আজও আমাদের গ্রামের পাশের ওই জায়গায় পুড়ে যাওয়া ট্রেনের বগিগুলো মাটি চাপা পড়ে আছে। তাই সরকার সেগুলো সেখান থেকে সরিয়ে দেয় এবং ধীরে ধীরে সেগুলো পার্শ্ববর্তী গ্রামের মানুষের জন্য মৃত্যুর ছায়া হয়ে ওঠে। এখন আমি এটা বলছি কারণ সেই দুর্ঘটনার প্রায় 15-20 দিন পর রাতে সেই জায়গা থেকে গ্রামের দিকে অদ্ভুত কান্নাকাটি এবং চিৎকারের শব্দ আসতে শুরু করে। সেই শব্দগুলো ঠিক সেই সময়ের মতো যখন গ্রামবাসীরা নিজের চোখে ট্রেনের বগির ভিতরে জীবন্ত পুড়তে থাকা মানুষদের দেখেছিল। আমি এটা ঘটতে দেখেছি এবং সেই সময় মানুষের চিৎকার এবং আগুনে মারা যাওয়ার যন্ত্রণাদায়ক শব্দ, এমনকি সেই ঘটনার পরেও চারপাশ অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথেই সেই দিক থেকে সেই শব্দগুলি আসতে শুরু করত। যখন সেই দিক থেকে প্রথমবারের মতো সেই শব্দগুলি আসতে শুরু করে, তখন গ্রামের লোকেরা সেখানে গিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু তখন গ্রামের কিছু বয়স্ক ব্যক্তি তাদের থামিয়ে দেয়। কারণ বয়স্ক ব্যক্তিরা বলেছিলেন যে জীবন্ত পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের আত্মারা সম্ভবত মুক্তি পায়নি এবং আজও তাদের আত্মা সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং সম্ভবত এখন তাদের আত্মা প্রেতে ধারণ করেছে। সেই কারণেই রাতে সেখানে কারো যাওয়া ঠিক নয়। বয়স্ক ব্যক্তিরা রাতে সেখানে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু ধীরে ধীরে এমন কিছু ঘটেছিল যে লোকেরা দিনের বেলাতেও সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছিল। আসলে গ্রামের কাছে যেখানে সেই ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটাকে গ্রামের লোকেরা তালাই বলে ডাকত। এই জায়গাটা ছিল অনুর্বর, এই জায়গায় কোনো বাসিন্দাও ছিল না, কারণ সেখানে জলের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে যারা প্রধান জনগোষ্ঠী ছিল তারা সেই খামারগুলি ছেড়ে শহরে বসতি স্থাপন করেছিল এবং তখন থেকে তাদের খাল এবং সেই জমি এইভাবেই অনুর্বর হয়ে পড়েছিল। এখন এটিকে তালাই বলা হতো কারণ সেই জায়গাটি গ্রামের পাশে ছিল এবং গ্রাম থেকে সামান্য ঢালে ছিল, অর্থাৎ গ্রামটি সেই জায়গা থেকে অনেক উঁচুতে ছিল এবং সেই জায়গাটি একরকম খাদে ছিল। সেই কারণেই সেই জায়গাটি তালাই নামে পরিচিত ছিল এবং সম্ভবত বহু বছর আগে সেই জায়গায় একটি ট্রেন দুর্ঘটনাও ঘটেছিল, কারণ ট্রেনের লাইনগুলি সেই তালাই জায়গায় অর্থাৎ ঢালে তৈরি করা হয়েছিল। হঠাৎ ঢালের কারণে দ্রুত গতির ট্রেনটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং সেই দিনই সেই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটেছিল। এরপর সরকার সেই জায়গাটি একটু মেরামত করার চেষ্টা করেছিল, কিন্তু এখনও সেই জায়গাটি তেমন মেরামত করা হয়নি।
আজও সেই জায়গাটি আগের মতোই তৈরি করা হয়েছে, কিন্তু দুর্ঘটনার পর সেই জায়গাটি আশেপাশের গ্রামের মানুষের জন্য নির্জন জায়গায় পরিণত হয়েছিল। আশেপাশের সব গ্রামের মানুষ বলতো যে আজও সেই ট্রেন দুর্ঘটনায় জীবন্ত পুড়ে মারা যাওয়ার মানুষদের আত্মা সেই জায়গায় ঘুরে বেড়ায়। সবাই পুরোপুরি বিশ্বাস করত যে যারা সেই জায়গায় যাবে সে আর কখনো ফিরে আসবে না। একদিন এই বিষয়টি উপেক্ষা করে আমাদের গ্রামের 4 ছেলে রেল লাইন ধরে হেঁটে সেই পুকুরের দিকে চলে গেল। এরপর অনেক দিন খোঁজাখুঁজির পরেও তাদের খুঁজে পাওয়া গেল না। কিন্তু তারপর যখন সন্ধ্যায় যেখানে সবাই যেত এবং বসতো, সেখান থেকে একটা অদ্ভুত গন্ধ আসতে শুরু করলো। গন্ধটা এমন ছিল যেন কিছু একটা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। যখন সেই পাশ থেকে এই ধরনের গন্ধ আসতে শুরু করলো, তখন গ্রামের বাচ্চারা তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে ঘটনাটি জানালো। যখন ওই 4 জন ছেলের পরিবারের সদস্যরা এই কথা জানতে পারল, তখন তারা গ্রামের প্রায় 15 থেকে 20 জনকে তাদের সাথে নিয়ে গেল। যখন তারা সেই জায়গার দিকে গেল, তখন সেখানে তাদের মৃতদেহ পাওয়া গেল। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কারণ দূর থেকে তারা দেখতে পাচ্ছিল যে ট্রেনের অর্ধ পোড়া বগিগুলি সেখানে পড়ে আছে। ট্রেনের বিভিন্ন বগিতে ওই 4 ছেলের মৃতদেহ আলাদা আলাদাভাবে পড়েছিল। দূর থেকে তাদের দেখে তারা বুঝতে পারল যে শকুন এবং কাক তাদের খেয়ে ফেলেছে, কারণ তারা অনেক দিন ধরে সেখানে পড়েছিল, যার ফলে তাদের দেহ সম্পূর্ণ পচে গিয়েছিল এবং তার থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। মৃত্যুর পরেও যখন তাদের পরিবারের সদস্যরা তাদের সন্তানদের এত খারাপ অবস্থা দেখে কাঁদতে শুরু করে, কিন্তু এই সব সম্ভবত সেই আত্মাদের কাজ, কারণ যেভাবে জীবন্ত পুড়ে এবং যন্ত্রণায় মারা গিয়েছিল, সেই আত্মারা সেই 4 ছেলের মৃতদেহও ঠিক একই অবস্থা করেছিল। আর গ্রামের লোকেরা ভাবছিল যে মৃত্যুর পরেও যদি মানুষের মৃতদেহ এত খারাপ অবস্থায় থাকে, তাহলে তাদের মৃত্যু নিশ্চয়ই খুব যন্ত্রণাদায়ক ছিল। এই ভেবে সকলের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং সকলেই ভয়ে কাঁপছিল। কিন্তু সেই দুর্ঘটনার পর 2টি গ্রামের আমরা সেই জায়গায় যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এখন আমি রেল লাইনের ধারে বসে থাকাকালীন এই দুর্ঘটনার কথাই মনে করছিলাম এবং জানতে পারলাম যে আমাদের বন্ধু শঙ্কর কোথাও চলে গেছে এবং এখন আমরা তাকে খুঁজে পাচ্ছি না। সেই সময় সেখানে উপস্থিত সমস্ত বাচ্চাদের মধ্যে মাত্র 3 বা 4টি ছেলে ছিল যারা বড় হয়ে গেছে এবং বাকিরা ছোট্ট বাচ্চা ছিল, এবং আমিও সেই বড় বাচ্চাদের মধ্যে ছিলাম। তাই আমরা গ্রামের বড়দের কথা সন্দেহ করতে শুরু করেছিলাম। আসলে গ্রামের বড়রা বলেছিলেন যে যখন সেই ট্রেন দুর্ঘটনা ঘটেছিল আর যখন ওই ট্রেনের কোচগুলো চলেছিল, তখন তাদের মধ্যে কিছু মহিলাও ছিল যারা সত্যি খুব সুন্দরী ছিল। মৃত্যুর পর তাদের আত্মারা সেই পুকুর থেকে এই ধারে হেঁটে আসে এবং যখন তারা এই রেল লাইনের উপর কাউকে বসতে থাকতে দেখে, তখন তারা তাদের সৌন্দর্য দিয়ে তাকে আকর্ষণ করার চেষ্টা করে এবং তারপর ধীরে ধীরে পুকুরে ফিরে যেতে শুরু করে। যে কেউ সেই আত্মার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়, সেও তাকে অনুসরণ করতে শুরু করে। ভুলে যায় যে সেই জায়গায় যাওয়া বিপদমুক্ত নয়, কিন্তু যখন সে সেই জায়গায় পৌঁছায় তখন তার কি হয়, গ্রামের কেউ আজ পর্যন্ত এটি সম্পর্কে জানতো না। এখন আমাদের সন্দেহ হচ্ছিল, কারণ আমাদের বন্ধু শঙ্কর যে আমাদের সাথে ছিল, সে আমাদের থেকে একটু দূরে সরে বসে তার মোবাইল ব্যবহার করছিল। আমরা 4-5 জন বন্ধু এক জায়গায় বসে আমাদের পড়াশোনার কথা বলছিলাম, কিন্তু যখন আমাদের কথোপকথন শেষ হয়ে গেল তখন আমরা বললাম যে চলো বাড়ি যাই। তখন আমরা সেখানে শঙ্করকে দেখতে পাইনি। এরপর আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম এবং অনেকবার ফোন করার পরও যখন কোথাও কোনো সাড়া পাওয়া গেল না, তখন আমাদের এক বন্ধু বলল যে আমাদের ওকে ছেড়ে গ্রামে গিয়ে তার পরিবারকে বলবে যে সে ওই পুকুরের দিকে চলে গেছে আর আমরা তাকে কোথাও খুঁজে পাইনি। তারপর অন্য বন্ধু বলল যে আরে তুমি পাগল হয়ে গেছো, সে আমাদের বন্ধু ছিল এবং আমরা ওকে এভাবে রেখে যেতে পারি না, আমাদের পুকুরের দিকে গিয়ে তাকে খুঁজতে হবে। ছেলেটি এই কথা বলার সাথে সাথেই
আমিও তার সাথে একমত হয়ে গেলাম, কারণ শঙ্কর তার পরিবারের একমাত্র ছেলে ছিল, এবং তাও অনেক দিন পর এবং অনেক জায়গায় প্রার্থনা করার পর। এখন এমন পরিস্থিতিতে যদি তার সাথে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তাহলে তার বাবা মায়ের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। এইসব ভেবে আমি তাকে খুঁজতে তাদের সাথে সেই পুকুরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমাদের 5 জনের মধ্যে 2 জন সেখানে যেতে অস্বীকার করে। আমরা 3 জন সেই দিকে যাওয়ার জন্য প্রস্তুত হই। এখন যে 2 ছেলে আমাদের ওই দিকে যেতে নিষেধ করেছিল, তারা আমাদের বলেছে যে আমরা ওই জায়গায় থাকব এবং তোমাদের জন্য অপেক্ষা করব, আর তোমরা দ্রুত যাও এবং দূর থেকে ওই দিকটা দেখো। যদি কোথাও শঙ্করকে দেখতে পাও তাহলে আমাদের ডেকো, আর যদি সেখানে তাকে দেখতে না পাও তাহলে সেখান থেকে ফিরে এসো, কিন্তু ট্রেনের সেই পোড়া বগিগুলোর কাছে ভুল করেও যেও না। এখন এইসব কথা বলার পর আমরা 3 জন ট্রেন লাইনের উপর দিয়ে দ্রুত পা ফেলে সেই পুকুরের দিকে যেতে শুরু করি। এখন সেই জায়গাটা সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ছিল, তাই সেখানে পৌঁছাতে আমাদের 10 থেকে 12 মিনিট সময় লাগলো। কিন্তু এখন দিনও শেষ হয়ে আসছিল এবং ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। আমরা যখন সেই দিকে হাঁটতে শুরু করলাম, তখন আমাদের মনে হচ্ছিল যেন সেই দূরত্ব 2 কিলোমিটার নয় 10 কিলোমিটার, কারণ তখন আমরা খুব দ্রুত হাঁটার চেষ্টা করছিলাম, কিন্তু তাও জায়গাটা আমাদের নজরে আসছিল না। আমাদের মনে হচ্ছিল যেন আমরা অনেক দূরে হেঁটে এসেছি, কিন্তু এটা অনুভব করার পরেও পুকুরের জায়গাটা এখনো আসে না। কিন্তু তারপর দূর থেকে সেই ঢালে পৌঁছানোর পর আমরা দেখতে পেলাম যে নিচের পুকুরে পুড়ে যাওয়া ট্রেনের কোচ পড়ে আছে। কিন্তু ততক্ষণে আমাদের চারপাশে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে, কারণ দিন সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আকাশের পাখিরাও তাদের নীড়ে ফিরে যাচ্ছে। এটা দেখে আমাদের 3 বন্ধুর একজন আমাদের বলল যে চলো এখান থেকে ফিরে যাই। কিন্তু আমরা 2 বন্ধু ওকে বললাম আজ ওকে না নিয়ে আমরা কেউই বাড়িতে ফিরব না। যখন সেই ট্রেনের কোচগুলির দিকে যাচ্ছিলাম, তখন আমার মন বারবার বলছিল যে মনোজ, এখান থেকে ফিরে যাও, আজ অবশ্যই কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু আমার মন আমার হৃদয়ের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছিল, কারণ আমার মনে একটাই কথা ছিল যে শঙ্কর আমাদের সাথে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মন বলছিল যে যদি সে বেঁচে থাকতে চায় তাহলে তার ফিরে যাওয়া উচিত। আর তারপরও আমি ফিরে আসিনি, যার কারণে পরে আমার সাথে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখন আমরা ট্রেনের সেই পোড়া বগিগুলির কাছে পৌঁছানোর সাথে সাথেই দূর থেকে দেখতে পেলাম যে ট্রেনের বগির নিচে লাইনে কেউ বসে আছে, যে সম্পূর্ণরূপে রক্তে ভেজা। সেই সময় সেই ট্রেনের বগির সাপোর্ট নিয়ে বসেছিল, তার হাত পা সম্পূর্ণ রক্তে ভেজা ছিল। কিন্তু অন্ধকারের কারণে আমরা তখনও ঠিকমতো বুঝতে পারিনি যে সে কে। প্রথমত অনেক অন্ধকার ছিল এবং দ্বিতীয়ত তার সারা মুখে রক্ত ছিল, যার কারণে আমি ঠিকমতো বুঝতে পারিনি যে সে কে। কিন্তু আমি কিছু বোঝার আগেই একটা আর্তনাদ ভেসে এলো। সে আমাকে অস্পষ্ট সুরে ডেকে বলে, মনোজ, আমি এখানে। এই কণ্ঠস্বর শোনা মাত্রই আমরা 3 জনই হতবাক হয়ে যাই, কারণ সেই কণ্ঠস্বর আর কারোর নয়, শঙ্করের। সেই একই শঙ্কর যে আমাদের বন্ধু ছিল এবং আমরা এখানে তাকে খুঁজতে এসেছিলাম। তারপর আমরা 3 জনই তার কাছে ছুটতে যাই এবং তার হাত পায়ের অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করি, শঙ্কর, এইসব কিভাবে হলো? আমাদের মুখ থেকে এই কথা শুনে সে আমাদের দিকে তাকিয়ে বলে, কিছুক্ষণের মধ্যেই তোমরাও জানতে পারবে, কিন্তু আজ তোমরা এখানে এসে তোমাদের জীবনের একটা বড় ভুল করেছ। শঙ্কর যখন আমাদের এই কথা বলল, তখন আমরা ভেবেছিলাম হয়তো তার এই অবস্থার কারণেই সেই আমাদের নির্দেশ দিচ্ছে যে তোমাদের এখানে আসা উচিত ছিল না। এটা কেবল আমার সাথেই ঘটেছে, কিন্তু সেই সময় আমরা বুঝতে পারিনি ভবিষ্যতে আমাদের কি হতে চলেছে। এখন যখন আমরা শঙ্করের হাত ধরে তাকে সেখান থেকে তুলে নিয়ে গেলাম এবং
তাকে বলতে শুরু করলাম যে, শঙ্কর, তাড়াতাড়ি এখান থেকে চলো, আমরা তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। আমাদের কাছ থেকে এই কথা শুনে সে খুব অবাক করার মতো কিছু বলল। সে আমাদের বলে, কোন বাড়ি? কোন বাড়ির কথা বলছো? আমার কোনো বাড়ি নেই। এই জায়গাটা অনেক দিন ধরে আমাদের ঘর এবং আমরা এখানে ঘুরে বেড়াই। সে এই কথা বলার সাথে সাথেই আমরা সবাই একে অপরের দিকে তাকাতে লাগলাম, কিন্তু আমাদের তিনজনকে এভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে আমাদের বন্ধু, যে রক্তে ভেজা অবস্থায় পড়েছিল এবং ব্যথায় কাতরাচ্ছিল, আমাদের দিকে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। এবং আমরা যখন তাকে হাসতে দেখি, তখন আমাদের তিন বন্ধুর একজন তাকে বলে, শঙ্কর, তুমি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো? কিন্তু আমাদের যেতে হবে। কিন্তু ছেলেটি আরো কিছু বলার আগেই আমরা তিনজন দেখতে পেলাম যে হাসির কারণে শঙ্করের চেহারা বদলে যেতে শুরু করেছে এবং কিছুক্ষণ আগে আমরা যে মুখটি দেখেছিলাম তা সম্পূর্ণ রক্তে ঢাকা। এখন তার মুখটা ভীষণভাবে পুড়ে যায়। তার মুখ আগুনের কয়লায় পরিণত হয়েছে এবং আগুনের শিখা বের হতে শুরু করেছে। তার শরীরের প্রতিটি অংশ থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং তার হাত পা পুড়ে যাওয়া কয়লার মতো দেখাচ্ছিল। এখন তার চেহারা এতটাই বদলে গিয়েছে যে সে আর শঙ্করের মতো লাগছিল না, অর্থাৎ এখন তার মুখ অন্য কারোর মতো বদলে গিয়েছিল। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছিলাম যে তার চেহারা এমন এক মহিলার মতো হয়ে যাচ্ছে যে আমাদের শঙ্করের মতো দেখতে মোটেও ছিল না। কিন্তু এই সব ঘটতে দেখার পর আমি বুঝতে পেরেছিলাম যে এখানে আসার আগে আমি যা ভাবছিলাম এবং আমার মন বারবার আমাকে বলছিল যে আমাদের সাথে সম্ভবত একই ঘটনা ঘটেছে। কোনো আত্মা শঙ্করের রূপ ধারণ করে আমাদের এখানে তার জালে আটকে রেখেছে এবং গ্রামের বয়স্ক লোকেরা একেবারেই ঠিক বলেছিল যে সূর্যাস্তের পরে কেউ যেন সেখানে না যায়। কিন্তু আজ আমরা এখানে এসে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আমাদের সামনে যে ব্যক্তিটি ছিল সে এখন একজন মহিলাতে রূপান্তরিত হয়েছিল, অর্থাৎ এখন আমাদের সামনে একজন মহিলা ছিলেন যিনি আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছিলেন এবং যার চেহারা এখন আমাদের কাছে এত ভয়ঙ্কর লাগছিল। রাতের ঘন অন্ধকারে তার সেই ভয়ঙ্কর মুখটি দেখে আমরা এত ভয় পেয়ে যাই যে ভয়ে আমাদের সকলের মুখে ঘাম ঝরতে লাগে। এর সাথে সাথে আমাদের তিন বন্ধুর মধ্যে একজন এত ভয় পেয়ে যায় যে তার হাত পা ভীষণভাবে কাঁপতে থাকে। তারপর সেই ভয়ঙ্কর মহিলার আত্মা হঠাৎ আমার কাঁপতে থাকা বন্ধুর পা ধরে এবং একটি ঝাঁকুনি দিয়ে তাকে টেনে তার দিকে নিয়ে যায়। সে পড়ে যাওয়ার সাথে সাথে আমার বন্ধু অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। কিন্তু আগুনে পুড়ে যাওয়ার সেই মহিলার পা ধরার সাথে সাথেই তার পা সেখান থেকে খুব বেশি পুড়ে যায়। এই ঘটনাটি ঘটতে দেখে আমরা দুজনেই এত ভয় পেয়ে যাই যে সেই সময় আমরা দুজনেই বুঝতে পারিনি যে আমাদের বন্ধুকে তার কবল থেকে বাঁচানোর জন্য আমাদের কি করা উচিত। কিন্তু আমরা কিছু করার আগেই আমরা দেখতে পেলাম যে আগুনে পুড়ে যাওয়া মানুষরা ট্রেনের বগি থেকে নামছে, যাদের মুখমণ্ডল প্রচণ্ডভাবে পুড়ে গেছে এবং তারা ডাইনির মতো দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে আমি এবং আমার বন্ধু পাগল হয়ে যাচ্ছিলাম এবং কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু আমরা জানতাম যে আজ আমাদের মৃত্যু নিশ্চিত, কারণ কয়েক মাস আগে গ্রামের 4 ছেলের সাথে যা ঘটেছিল তা আমাদের সাথেও ঘটবে। তারপর সেই ভয়ঙ্কর ডাইনি যে আমাদের বন্ধুর পা ধরেছিল সে হেসে আমাদের বলল, কি হয়েছে? তোমরা ভয় পাচ্ছ? কিন্তু তোমাদের এটা ভাবা উচিত ছিল যখন আমরা ট্রেনের বগিতে জীবন্ত পুড়ে মারা যাচ্ছিলাম এবং তোমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। তোমাদের কেউই আমাদের বাঁচানোর জন্য একটুও চেষ্টা করেনি। যদি সেদিন চেষ্টা করতো তাহলে হয়তো আমাদের অর্ধেক বেঁচে যেত। কিন্তু তোমরা আমাদের জ্বলন্ত দেখে আমাদেরকে তামাশা করেছো। সেই সময় থেকে আমাদের মৃত্যুর পর আমাদের ভবঘুরে আত্মারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কাছের 3টি গ্রামের মানুষকে সম্পূর্ণরূপে ধ্বংস করব, কারণ
তোমাদের কারণেই আমরা সেদিন জীবন্ত পুড়ে মারা গিয়েছিলাম। সেই মহিলার আত্মা আমাকে এই কথা বলার সাথে সাথেই আমি তাকে বোঝাতে চেয়েছিলাম যে সেই সময় এখানে আগুন নেভানোর কোনো উপায় ছিল না, এখানে কোনো জলের ব্যবস্থা ছিল না, ট্রেনের বগিতে আগুন নেভানোর মতো কোনো জিনিসও ছিল না, এবং আগুন এতটা ভয়াবহ ছিল যে ছোট ছোট জিনিস দিলেও আগুন নেভানো যেত না। কিন্তু সেই আগুন এতটাই ভয়াবহ ছিল যে আমরা যদি সেই সময় চেষ্টাও করতাম তবুও আমরা তা নিয়ন্ত্রণ করতে পারতাম না। কিন্তু সেই সময় আমি কেবল মনে মনে এইসব ভাবছিলাম, কারণ সেই সময় আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে সামনে এত ভয়ঙ্কর মুখ দেখে আমার মন কাজ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু হঠাৎ আমি আর আমার অন্য বন্ধু পেছন থেকে একটা ধাক্কা পেলাম, এবং সেই ধাক্কার সাথে সাথে আমরা একটু জ্বলন্ত অনুভব করলাম। আমরা যখন আরেকটা ধাক্কায় এগিয়ে গেলাম এবং ট্রেনের ভাঙা বগির উপর পড়লাম, তখন আমরা যখন পিছনে তাকালাম তখন দেখলাম যে আমাদের পিছনেও দুটি জ্বলন্ত মৃতদেহ, যারা আমাদের দিকে তীব্র গর্জন করতে করতে আসছে। হয়তো তারাও সেই মহিলার মতো আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আমাদের মেরে ফেলতে চেয়েছিল। এই ঘটনাটি ঘটতে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এখন এটিই আমাদের জীবনের শেষ। কিছুক্ষণের মধ্যেই আমরা এই ভবঘুরে আত্মাদের শিকারে পরিণত হতে চলেছি। কিন্তু তারপর সেখানে এমন কিছু ঘটে যায় যার ফলে পুরো ব্যাপারটি শান্ত হয়ে যায়। আসলে সেই দুটি আত্মা তাদের পথ থেকে সরে যাওয়ার সাথে সাথে তারা জ্বলতে শুরু করে। সেই জ্বলন্ত দেহ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ সেখানে একটি জ্বলন্ত মশাল পড়ল, এবং সেই জ্বলন্ত মশাল পড়ার সাথে সাথে আমরা যা কিছু দেখেছিলাম তা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সেখান থেকে এটি অদৃশ্য হওয়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে দূরের একটি গ্রাম থেকে একদল লোক আমাদের দিকে আসছে, এবং প্রায় 2 থেকে 4 জন যুবক তাদের আগে দৌড়ে আসছে। তাদের সবার হাতে জ্বলন্ত মশাল ছিল, এবং সম্ভবত তাদের মধ্যে একজন দূর থেকে আমাদের দিকে একটি মশাল ছুঁড়ে মারল। আপনারা অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে এই যুগেও কেউ মশাল জ্বালায়। তাহলে আমি আপনাকে বলি যে গ্রামের বয়স্ক লোকেরা বিশ্বাস করত যে যদি কোনো ভবঘুরে আত্মার ট্রেন দুর্ঘটনায় জীবন্ত পুড়ে যায় এবং এখন এটি কারো পিছনে পিছনে চলে যায়, তাহলে সেই ব্যক্তি যদি কোনোভাবে সেখানে আগুন জ্বালায় তবে আগুন দেখার পর ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কারণ তারা সেই আগুনকে এতটাই ভয় পায় যে আপনাকে দেখা মাত্রই তারা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেই থেকে গ্রামে একটা ঐতিহ্য ছিল যে যদি কাউকে রাতে কোনো গুরুত্বপূর্ণ কারণে তার ঘর থেকে বের হতে হয় তাহলে তাকে অবশ্যই একটি মশাল সাথে করে নিয়ে যেতে হবে। কারণ যদি তার সাথে জ্বলন্ত আগুন থাকে তাহলে সেই আত্মারা তার চারপাশে ঘোরাঘুরি করার চেষ্টাও করবে না, বরং তার হাতে সেই আগুন দেখে তারা পালিয়ে যাবে। আগে আমি আপনাকে বলেছিলাম যে প্রতি রাতে গ্রামে সেই মৃত আত্মাদের চিৎকার এবং কান্নার অদ্ভুত শব্দ শোনা যায়। তাই এই শব্দগুলি শোনা যেত কারণ যখনই রাতে কোনো ট্রেন সেখান থেকে যেতে চাইতো তখন সেই ট্রেনটি চলে যাওয়ার প্রায় আধ ঘন্টা পরে সেগুলি শোনা যেত। গ্রামের দিকে ভূতেদের ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে, কারণ যখনই ট্রেন ওই লাইনে আসতে শুরু করত তখনই দূর থেকে রেল লাইনের শব্দ কমতে শুরু করত, এবং সেই শব্দ অনুভব করে সেই আত্মারা বুঝতে পারত যে সেখান থেকে ট্রেন চলে যাচ্ছে। কিন্তু ট্রেনের ভয় সেই আত্মাদের মনে এতটাই বেড়ে গিয়েছিল যে ট্রেনের কথা ভেবে তারা অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করত এবং কাঁদতে শুরু করত। কিন্তু যখন ট্রেনটি সেখানে থেকে চলে যেত তখন সেই আত্মাদের কণ্ঠস্বরও নিস্তব্ধ হয়ে যেত। গ্রামে এটি একটি নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছিল। এখন আমরা দুজনে সেই লোকেদের সাথে গ্রামের দিকে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমাদের তৃতীয় বন্ধুর পা মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল, কারণ আগুনে পুড়ে যাওয়ার আত্মারা তার পা ধরেছিল, যার কারণে সেই পা দিয়ে সে হাঁটতে পারছিল না। সেই কারণে 3-4 জন গ্রামবাসী তাকে কোলে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই সময় আমরা বুঝতে পারিনি যে গ্রামবাসীরা কিভাবে জানতে পারলো যে আমরা সেই ঝামেলায় আটকে আছি। তাই গ্রামে যাওয়ার পর যখন আমরা গ্রামবাসীদের এই বিষয়ে জিজ্ঞাসা করলাম তখন আমরা জানতে পারলাম আমরা যে 2 বন্ধুকে সেই ট্রাকে রেখে এসেছিলাম তারা গ্রামে গিয়ে তাদের ডেকে এনেছে। তারা তাদের পরিবারকে বলেছিল যে আমরা 3 জন পুকুরের দিকে চলে গেছি,
কারণ অনেকক্ষণ পরও যখন আমরা ফিরে আসলাম না, তখন তারা দুজনেই আমাদের নিয়ে চিন্তিত হতে শুরু করে। এজন্য তারা গ্রামে ছুটে যায় এবং গ্রামের বড়দের এই বিষয়ে জানায়। গ্রামবাসীরা যখন এই বিষয়টি জানতে পারে, তারা তাদের জিজ্ঞাসা করে যে তারা তিনজনই পুকুরে কি আনতে গিয়েছিল। তখন দুজনেই বলে যে আমাদের সাথে থাকা শঙ্করও সেখানে ছিল এবং সে সম্ভবত পুকুরের দিকে চলে গেছে। এই কথা শুনে শঙ্করের বাবাও সেই বড়দের মধ্যে বসেছিলেন। তাই যখনই তিনি শুনলেন যে তারা শঙ্করকে খুঁজতে ওই পাশে গেছে, তখন তিনি বললেন যে শঙ্কর অনেক আগেই বাড়ি ফিরে এসেছে, আমি নিজের চোখে তাকে বাড়ি ফিরতে দেখেছি। তাহলে তারা কাকে খুঁজছে? এই কথা শুনে ওরা দুজন অবাক হয়ে যায়। কিন্তু তারপর শঙ্করের বাবা নিজেই তার বাড়িতে যান এবং শঙ্করকে সেখানে ডেকে আনেন এবং গ্রামের সমস্ত লোক বুঝতে পারে যে আজ সেই তিন ছেলে খুব বড় বিপদে পড়েছে। সেই কারণে গ্রামের সমস্ত লোক তৎক্ষণাৎ জড়ো হয়ে তাদের বাড়ি থেকে মশাল এনে জ্বালিয়ে দেয় এবং তারপর সেখান থেকে রেল লাইন ধরে সেই পুকুরে ছুটে যায়। ভালোই হয়েছিল যে সেদিন সেই লোকেরা সময় মতো সেখানে পৌঁছেছিল, নইলে সেদিন আমাদের মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু সেই দিনের পরে গ্রামের বয়স্ক লোকেরা সকলকে পুকুরে যেতে নিষেধ করেছিল। সেখানে যাওয়া তো দূরের কথা, আর আজও আমরা কেউ ভুল করে ওদিকে যাই না। কিন্তু সেই দুর্ঘটনার পরে আমরা তিন বন্ধুই এত ভয় পেয়েছিলাম যে আমাদের সকলের প্রায় 1 মাস ধরে জ্বর ছিল এবং যে ছেলেটির পা পুড়ে গিয়েছিল সে প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে সেরে উঠল। সেই জন্যই আমি তোমাদের সবাইকে বলতে চাই যে যদি তোমাদের আশেপাশে কোথাও খুব ভয়াবহ ঘটনা ঘটে আর যদি সেই দুর্ঘটনায় কিছু মানুষ মারা যায়, তাহলে রাতে বা একা সেই জায়গায় যাওয়ার ভুল কখনোই করা উচিত নয়। কারণ এটা বিশ্বাস করা হয় যে যখন কেউ অকাল মৃত্যুবরণ করে তখন তার আত্মা সেখানে ঘুরে বেড়াতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। কাহিনীটি কেমন লেগেছে এবং তোমরা কোথা থেকে এই গল্পটি শুনছো সেটি আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী পাঠাতে পারো আমাদের ইমেল আইডিতে সত্যিভৌতিককাহিনী@gmail.com এই ঠিকানায়। তো শীঘ্রই আরেকটি সত্যি ভৌতিক কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।